এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ। তো এই চ্যাপ্টারে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে লিপিড বা ফ্যাট। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। প্রথমে আসছি লিপিডের ইন্ট্রোডাকশন। লিপিড হলো কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো আর একটি অন্যতম জৈব উপাদান। কি বললাম? কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হলো এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগ। কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগ। নাম্বার 3 কি হবে? নাম্বার 3 হবে ফ্যাট বা লিপিড পোলার দ্রবণে অদ্রাব্য। নাম্বার 4 হচ্ছে এটি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। তাহলে লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। নাম্বার 5 হচ্ছে এটি জলে অদ্রাব্য। তাহলে ফ্যাট কি? ফ্যাট হচ্ছে জলে অদ্রাব্য। নাম্বার 6 কি হবে? এই যে ফ্যাট বা লিপিড এটি জৈব দ্রাবক হিসেবে কাজ করে। কি দ্রাবক? জৈব দ্রাবক। ঠিক আছে, তাহলে কিসে কিসে দ্রবীভূত হয় ফ্যাট বা লিপিড? দ্রবীভূত হয় ক্লোরোফর্ম, ইথার, বেনজিন। ঠিক আছে, তাহলে এটি দেখো ক্লোরোফর্ম, ইথার, বেনজিন, মিথানল, পেট্রোল ইত্যাদিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, আর কি পয়েন্ট হতে পারে? আর হতে পারে এতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত সমান থাকে না। তাহলে এই লিপিডের ইন্ট্রোডাকশন থেকে আমরা কি কি পেলাম? লিপিডের ইন্ট্রোডাকশন বা ভূমিকার থেকে পেলাম, দেখো, 1 নম্বর, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো লিপিড একটি অন্যতম জৈব উপাদান। নাম্বার 2 হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগ। নাম্বার 3 হচ্ছে পোলার দ্রবণে অদ্রাব্য। নাম্বার 4 ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার লিপিড। নাম্বার 5 লিপিড জলে অদ্রাব্য। নাম্বার 6 এটি জৈব দ্রাবক যেটি ক্লোরোফর্ম, ইথার, বেনজিন, মিথানল, পেট্রোল ইত্যাদিতে দ্রবীভূত হয়। নাম্বার 7 হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন সমান থাকে না, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যাটা এই লিপিডের মধ্যে সমান থাকে না। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কিভাবে সংজ্ঞায় উপনীত হতে পারি চলো জেনে নিই।
লিপিডের এই ইন্ট্রোডাকশন থেকে আমরা কিভাবে একটি সুন্দর সংজ্ঞা তৈরি করে নেব। তো লিপিড হলো কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো অন্যতম একটি জৈব উপাদান, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, অর্থাৎ যা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত, যেটি পোলার দ্রবণে অদ্রাব্য, যা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে এস্টার। কি বললাম? যা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার, যা জলে অদ্রাব্য এবং জৈব দ্রাবক হিসেবে কাজ করে, যেটি ক্লোরোফর্ম, বেনজিন, ইথার, মিথানল, পেট্রোল ইত্যাদিতে দ্রাব্য, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু সমান সংখ্যায় থাকে না, তাকেই বলা হয় লিপিড। ক্লিয়ার? তো তোমরা এইভাবেই লিপিডের সংজ্ঞাটা লিখবে। আমি ইন্ট্রোডাকশনে যে পয়েন্টগুলো লিখেছি সেই পয়েন্টগুলো দিয়েই তোমরা সংজ্ঞা তৈরি করবে। তো এইবারে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে লিপিডের রাসায়নিক গঠন। তো লিপিড আমি সংজ্ঞায় বলেছি, ইন্ট্রোডাকশনেও বলেছি, লিপিড তিনটি কমন কম্পোনেন্ট নিয়ে গঠিত বা তিনটি সাধারণ উপাদান নিয়ে গঠিত। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই তো? যেখানে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা জলের অনুপাতের সমান থাকে না, যেখানে কি থাকে? হাইড্রোজেন এবং অক্সিজেন জলের অনুপাতের সমান থাকে না, তাই তো? তাহলে হাইড্রোজেন বেশি থাকে নাকি অক্সিজেন বেশি থাকে? তো লিপিডের মধ্যে যে পরমাণুটি বেশি থাকে সেটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু বেশি থাকে। তাহলে কোনটি বেশি থাকে? হাইড্রোজেন পরমাণু বেশি সংখ্যায় থাকে। এবং এই যে অক্সিজেন পরমাণু, এটি কম সংখ্যক উপস্থিত থাকে। তাহলে কোন পরমাণু? অক্সিজেন পরমাণুটা কম সংখ্যক উপস্থিত থাকে, তাই তো? তো এই যে লিপিড আমি ইন্ট্রোডাকশনে বলেছি এটি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার, তাই তো? তাহলে কিসের এস্টার? এটি ফ্যাটি অ্যাসিড তো এবারে আসল পয়েন্টে আসছি। তো লিপিড তো আমি আগেও বলেছি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার, তাই না? তো এই এস্টারটা কি? তাহলে এই যে এস্টার, এই এস্টার কি? চলো জেনে নিই। দেখো, জৈব অ্যাসিড কার সাথে মিশে? অ্যালকোহল। জৈব অ্যাসিডটা অ্যালকোহলের সাথে মিশে উৎপন্ন করে কি বলতো? উৎপন্ন করে এক ধরনের লবণ। ঠিক আছে? কি উৎপন্ন করে? উৎপন্ন করে এক ধরনের লবণ। ক্লিয়ার? তো যেটি হলো এস্টার। তাহলে এস্টারটা কি? এই এস্টার হচ্ছে
জৈব অ্যাসিড এবং অ্যালকোহল সহযোগে গঠিত এক ধরনের যৌগ যা লবণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এস্টার কি হলো? এস্টার হলো জৈব অ্যাসিড এবং অ্যালকোহল সহযোগে গঠিত। কি বললাম? জৈব অ্যাসিড এবং অ্যালকোহল সহযোগে গঠিত এক ধরনের যৌগ যা উৎপন্ন করে লবণ। ঠিক আছে, তো দেখো আমরা এস্টার কি তা জানলাম। এবার দেখো এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে উৎপন্ন করে ট্রাইগ্লিসারাইড। কি উৎপন্ন করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে উৎপন্ন করে ট্রাইগ্লিসারাইড যৌগ। তো এটি কয় অণু করে যুক্ত হয়? এটি যুক্ত হয় গ্লিসারল 1 অণু এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় 3 অণু। অর্থাৎ 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল মিশ্রিত হয়ে উৎপন্ন করে 1 অণু ট্রাইগ্লিসারাইড যৌগ। কি উৎপন্ন করে? 1 অণু ট্রাইগ্লিসারাইড যৌগ উৎপন্ন করে এবং তার সাথে উৎপন্ন করে 3 অণু জল। ক্লিয়ার? এই গ্লিসারলে কি উপস্থিত থাকে বলতো? OH বর্গ উপস্থিত থাকে। কি উপস্থিত থাকে? এই গ্লিসারলে এই OH বর্গ উপস্থিত থাকে। ক্লিয়ার? এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে লিপিডের উৎস। লিপিডের উৎসগুলো কি কি? লিপিডের উৎসগুলি হলো, যেমন ধরো বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের ফ্যাট জাতীয় খাবার, যেমন ধরো দুধের মধ্যেও থাকে, বিভিন্ন তেলের মধ্যে থাকে লিপিড। তো লিপিডের উৎস হচ্ছে এইগুলো। এছাড়াও প্রাণীজ উৎস হচ্ছে যকৃৎ মিশ্রিত যে তেল পাওয়া যায় কড, হাঙর মাছের, এগুলো হচ্ছে লিপিডের উৎস। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে দৈহিক প্রয়োজনীয়তা। দেখো লিপিডের দৈহিক প্রয়োজনীয়তাটা কেমন? লিপিড থেকে মোট 20 থেকে 30% শক্তি আসে কিসের জন্য? দেহের যাবতীয় ক্রিয়াকলাপের জন্য। কি বললাম? 20 থেকে 30% শক্তি বা এনার্জি আসে লিপিড থেকে। ক্লিয়ার? তো বিশ্রামরত অবস্থায়, কি বললাম? বিশ্রামরত অবস্থায় একজন ব্যক্তির 4/3 শক্তি আসে লিপিড থেকে। কি বললাম? বিশ্রামরত অবস্থায় একজন ব্যক্তির 3 ভাগ শক্তি লিপিড থেকে আসে। 3 ভাগ মানে 75%। তো দেখো 100কে যদি আমি 4 ভাগ করি তাহলে কি কি হবে? 25 যোগ 25 যোগ 25 যোগ 25 সমান সমান তো 100 হচ্ছে। তো এখান থেকে 3 ভাগ, ঠিক আছে, এই 3 ভাগ শক্তি লিপিডের থেকে আসে মানুষের
বিশ্রামরত অবস্থায়। তাহলে 25 গুণিতক 3 সমান হচ্ছে 75 ভাগ শক্তি আসে মানুষের বিশ্রামরত অবস্থায় লিপিড থেকে। এরপরে যে পয়েন্টটি আসছি, উৎপন্ন শক্তি। তো লিপিড থেকে কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম লিপিড জারণের ফলে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। কত? 1 গ্রাম লিপিড জারিত হওয়ার ফলে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে লিপিডের ধর্ম বা প্রপার্টিজ। লিপিডের কি কি ধর্ম পরিলক্ষিত হয়? নাম্বার 1 বা এ হচ্ছে ভৌত ধর্ম। তো লিপিডের ভৌত ধর্মগুলো কি কি? দেখো, লিপিডের কোনো গন্ধ নেই, স্বাদ নেই। ঠিক আছে, কি বললাম? লিপিডের কোনো গন্ধ স্বাদ নেই, তাই লিখে ফেলবো। নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 হচ্ছে লিপিড জলে অদ্রাব্য। কি? লিপিড জলে অদ্রাব্য। লিপিড কিসে দ্রাব্য? লিপিড ক্লোরোফর্ম, মিথানল, বেনজিন, ইথার, পেট্রোল, ইত্যাদি। এগুলোতে লিপিড দ্রাব্য, তাই তো? তো লিপিড দেখো তাপে গলে যায়। তাপ প্রয়োগে লিপিড গলে যায়, তাই তো? এরপরে আসছি লিপিডের রাসায়নিক ধর্ম। লিপিডের রাসায়নিক ধর্মগুলি হলো, নাম্বার 1 লিপিড কিসে? উচ্চ চাপ ও তাপে বা উষ্ণতায় কি হয়? তাপ কত ডিগ্রি লাগে? তাপ লাগে প্রায় 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। কি হয়? লিপিডটা ভেঙে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ক্লিয়ার? দেখো, নাম্বার 2 এ আসছি। নাম্বার 2 কি? এই যে ফ্যাট বা লিপিড, ঠিক আছে, এটি কি হয় না ধাতব ক্ষারের অ্যালকোহল দ্রবণে। কি বললাম? ধাতব ক্ষারের এই ধাতব ক্ষারের অ্যালকোহল দ্রবণে ফ্যাটটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সৃষ্টি হয়। কি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন করে, তাই
তো ফ্যাট তো ধাতব ক্ষারের অ্যালকোহল দ্রবণে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে গেল। তো এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরপর কি হয়, এরপর ধাতব আয়নের সাথে যুক্ত হয়। কিসে? ধাতব আয়ন। তো এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দেখো ধাতব আয়নের সাথে সংযুক্ত হয়। এই ধাতব আয়নের সাথে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সংযুক্ত হয়ে উৎপন্ন করে সাবান। কি উৎপন্ন করে? সাবান। তাহলে সাবান কিভাবে উৎপন্ন হয়? সাবানটা উৎপন্ন হয় প্রথমে ফ্যাটটা ধাতব ক্ষারের অ্যালকোহল দ্রবণে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এরপর এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ধাতব আয়নের সাথে সংযুক্ত হয় বা এর সাথে ধাতব আয়ন মিশ্রিত করা হয়। তোমরা তোমাদের ভাষা দিয়ে লিখবে। সে তারপর উৎপন্ন হয় সাবান। তো এইভাবেই সাবান উৎপন্ন হয়। দেখো আবার কিছু কিছু ফ্যাট বা লিপিড সাবান উৎপাদনে অক্ষম হয়, তাদের বলা হয় আনস্যাপোনিফায়াবল। আনস্যাপোনিফায়াবল তাহলে কাদের বলা হয়? যে সমস্ত ফ্যাট সাবান উৎপাদনে অক্ষম হয় তাদের বলা হয় আনস্যাপোনিফায়াবল। ঠিক আছে? তো কি কি ফ্যাট হতে পারে? এর মধ্যে হতে পারে ফ্যাট অ্যালকোহল, আর হতে পারে স্টেরয়েড ইত্যাদি। আনস্যাপোনিফায়াবলের উদাহরণ লিখবে ফ্যাট অ্যালকোহল, স্টেরয়েড ইত্যাদি। তাহলে আমি লিখে দিই আনস্যাপোনিফায়াবলটা কি? যে সকল ফ্যাট সাবান উৎপাদনে অক্ষম। কি বললাম? ক্লিয়ার? তাহলে যে সকল ফ্যাট সাবান উৎপাদনে অক্ষম হয় তাদের বলা হয় আনস্যাপোনিফায়াবল লিপিড। ঠিক আছে? তো দেখো তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এও এগুলো আছে। আমি যেগুলো ডেসক্রিপটিভ টাইপ পড়াচ্ছি সেগুলোও তোমরা ফলো করতে থাকো এবং খাতায় নোট ডাউন করতে থাকো। এবারে আসছি লিপিডের রাসায়নিক ধর্মের 3 নম্বর পয়েন্ট, যেটি হচ্ছে হাইড্রোজেনেশন। তো এই হাইড্রোজেনেশনটা কি? দেখো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কার উপস্থিতিতে? নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে। নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে দেখো 150 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি উৎপন্ন করে? উৎপন্ন করে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হয়, কি বললাম? এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোজেনেশন। কি বলা হয়? হাইড্রোজেনেশন। তো হাইড্রোজেনেশন লিপিডের কোথায় প্রয়োগ দেখা যায়?
বনস্পতি এবং মার্জারিন প্রস্তুতিতে। কি কি? বনস্পতি ও মার্জারিন প্রস্তুতিতে এই লিপিড বা হাইড্রোজেনেশন পদ্ধতিটা প্রয়োগ করা হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম? বনস্পতি এবং মার্জারিন প্রস্তুতিতে লিপিডের হাইড্রোজেনেশন পদ্ধতিটা প্রয়োগ করা হয়। এরপরে আসছি রাসায়নিক ধর্ম নাম্বার 4। লিপিডের 4 নম্বর রাসায়নিক ধর্ম হলো আয়োডিন এবং ব্রোমিনের সাথে লিপিডের বিক্রিয়ায় কি ঘটে? হ্যালোজিনেশন ঘটে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যালোজিনেশন। তো এই হ্যালোজিনেশনটা কি? আয়োডিন এবং ব্রোমিন, কি বললাম? আয়োডিন এবং ব্রোমিনের সাথে কিসের বিক্রিয়ায়? লিপিডের বিক্রিয়ায় কি ঘটে? এই হ্যালোজিনেশন ঘটে। তাহলে এই হ্যালোজিনেশনটা কিভাবে ঘটে? আয়োডিন এবং ব্রোমিনের সাথে লিপিডের বিক্রিয়ায় হ্যালোজিনেশন ঘটে। 5 নম্বর পয়েন্টে আসছি র্যানসিডিটি। তো লিপিডের এই র্যানসিডিটি ধর্মটা কি? দেখো, লিপিড কি হয়ে? লিপিড জারিত হয়ে কি উৎপন্ন করে? অ্যালডিহাইড। এটি হচ্ছে লিপিডের একটি র্যানসিডিটি ধর্ম। লিপিডের অপর একটি র্যানসিডিটি ধর্ম হচ্ছে প্রশমিত ফ্যাট। কি বললাম? প্রশমিত ফ্যাট প্রশমিত ফ্যাট এবং লাইপেজের ক্রিয়ায় এই লিপিড বিশ্লেষিত হয়। কি হয়? লিপিডটা বিশ্লেষিত হয়। লিপিডটা বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে? মুক্ত ফ্যাটি অ্যাসিড। কি উৎপন্ন করে? মুক্ত ফ্যাটি অ্যাসিড। তো এটি হচ্ছে অপর একটি র্যানসিডিটির ধর্ম। ক্লিয়ার? তাহলে লিপিডের রাসায়নিক ধর্ম এখানেই কমপ্লিট করলাম। এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড যৌগ। তো এই ট্রাইগ্লিসারাইড যৌগটা কি? এই ট্রাইগ্লিসারাইড যৌগ হচ্ছে এক অণু গ্লিসারল। কি বললাম? গ্লিসারল। সেটার সংখ্যা কত? এক অণু, তাই তো? তো এক অণু গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে 3 অণু। কয় অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে? এই এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে উৎপন্ন করে এক অণু ট্রাইগ্লিসারাইড যৌগ। কি উৎপন্ন করে? উৎপন্ন করে ট্রাইগ্লিসারাইড। সেটার সংখ্যা কত? সেটার সংখ্যা হচ্ছে এক অণু।
ক্লিয়ার? তার সাথে আর কি উৎপন্ন করে? তার সাথে উৎপন্ন করে জল। কি উৎপন্ন হয়? জল। কত? 3 অণু। 3 অণু জল উৎপন্ন হয়। ক্লিয়ার? তো ট্রাইগ্লিসারাইড যৌগ তাহলে কি হলো? 1 অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ট্রাইগ্লিসারাইড যৌগ এবং জল। ক্লিয়ার? তো এই ট্রাইগ্লিসারাইড যৌগের ধর্মগুলো কি কি? এই ট্রাইগ্লিসারাইড যৌগের ধর্মগুলি হচ্ছে, নাম্বার 1, এই যৌগটি গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন এক ধরনের যৌগ। নাম্বার 2, এটি কি? এটি হচ্ছে জলে অদ্রবণীয়। কি বললাম? জলে অদ্রবণীয়, কিন্তু ক্লোরোফর্ম, মিথানল, ইথার, পেট্রোল এগুলোতে দ্রাব্য। নাম্বার 3 হচ্ছে ট্রাইগ্লিসারাইড যৌগের আপেক্ষিক গুরুত্ব 1 থেকে কম হয়, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড যৌগের আপেক্ষিক গুরুত্ব 0.86, 0.86 বা যা 1 কম। চার নম্বর কি? এটি সমসত্ত্বভাবে বা সমানভাবে জলের ওপর ছড়িয়ে পড়ে। ঠিক আছে? 5 নম্বর কি? এর গলনাঙ্কটা কম। ক্লিয়ার? 6 নম্বর হচ্ছে 1 গ্রাম ট্রাইগ্লিসারাইড যৌগ থেকে, কি বললাম? 1 গ্রাম ট্রাইগ্লিসারাইড যৌগ থেকে 9 KCl তাপশক্তি উৎপন্ন হয়। কত? 9 KCl তাপশক্তি উৎপন্ন হয় 1 গ্রাম ট্রাইগ্লিসারাইডের থেকে। ক্লিয়ার? তো দেখো, ট্রাইগ্লিসারাইডের 6টি পয়েন্ট আমি তোমাদেরকে মুখে এমনি বলে দিলাম। 7 নম্বর পয়েন্টে আসছি, স্যাপোনিফিকেশন। ক্লিয়ার? এই স্যাপোনিফিকেশনটা কি? দেখো, ফ্যাটটা এই ফ্যাটটা ক্ষারের উপস্থিতিতে বিশ্লিষ্ট হয়, দিয়ে কি উৎপন্ন করে? উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কি উৎপন্ন করে? ফ্যাটি অ্যাসিড এবং কি উৎপন্ন করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এক ধরনের লবণ। ক্লিয়ার? তো স্যাপোনিফিকেশন তো কমপ্লিট করলাম। তাহলে এবার আমরা জেনে নেব স্যাপোনিফিকেশন নাম্বার বা স্যাপোনিফিকেশন সংখ্যাটা কি। কি বললাম? স্যাপোনিফিকেশন সংখ্যাটা কি? তো 1 গ্রাম ফ্যাটের স্যাপোনিফিকেশন ঘটাতে, কি বললাম? 1 গ্রাম ফ্যাটের স্যাপোনিফিকেশন ঘটাতে যত মিলিগ্রাম KOH এর প্রয়োজন হয়। কি বললাম? 1 গ্রাম ফ্যাটের স্যাপোনিফিকেশন ঘটাতে যত মিলিগ্রাম KOH প্রয়োজন হয় তাকেই বলা হয় স্যাপোনিফিকেশন সংখ্যা। ক্লিয়ার? এরপরে 8 নম্বরে আসছি ট্রাইগ্লিসারাইডের ধর্মে, সেটা হচ্ছে আয়োডিন নাম্বার।
তো আয়োডিন নাম্বারটা কি? 100 গ্রাম ফ্যাট, কি বললাম? 100 গ্রাম ফ্যাট যত গ্রাম আয়োডিন শোষণ করতে পারে, কি বললাম? 100 গ্রাম ফ্যাট যত গ্রাম আয়োডিন শোষণ করতে পারে তাকেই বলা হয় আয়োডিন নাম্বার। ক্লিয়ার? তো 9 নম্বরে আসছি। 9 নম্বরে আসছি হ্যালোজিনেশন। 10 নম্বরে আসছি র্যামসিডিটি। ক্লিয়ার? এগুলো এক একটি ধর্ম ট্রাইগ্লিসারাইডের। তাহলে কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন আমি এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।